আইএন টিভির সুপ্রিয় দর্শক সকলের প্রতি আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি প্রতি সপ্তাহের মতো আজকে আইএন টিভির কমিউনিটি ফোকাস অনুষ্ঠান। রয়েছে আমি চৌধুরী মুরাদ আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। এই সুন্দর আমার মনে হচ্ছে যে হেমন্ত গাছখাছালি দিয়ে ফুলের যে সুবাসিত চন্দন এবং ফুলের ব্লোমজম হচ্ছে, সেই সুন্দর একটা পরিবেশে ঋতুরাজের আমরা হয়তো বাংলাদেশে 6টি ঋতু নিয়ে, এখানে হয়তো 4টি ঋতু। আমার পাশে রয়েছেন একজন কবি, তিনি এই ব্যাপারে বলবেন। সুপ্রিয় দর্শক, এই সর্ব অবস্থায় আমরা চাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি কমিউনিটি ফোকাস অনুষ্ঠান। আজকে আপনাদের যথারীতি সমসাময়িক বিষয় নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং সেই বিষয়টি আপনাদের প্রথমেই আমি জানান দিচ্ছি, যেটি হচ্ছে যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা এবং ক্রমবর্ধমান বিমানের ভাড়া, সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। আর এই প্রসঙ্গ নিয়ে উত্থাপিত যে বিষয়াদি রয়েছে সেগুলো নিয়ে আলোকপাত করবেন আজকের এই আলোকিত প্যানেলে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই আমি পরিচয় করিয়ে দেব। তার আগে আমি যারা এই সংগঠন থেকে আজকে প্রতিনিধিত্ব করছেন আজকের এই অনুষ্ঠানে, সেটি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ভয়েস। সেই সংগঠনের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক, আসলে আমার মনের থেকে বলছি, সেটা হয়তো আমার ভুল হতে পারে না। আসলে জামাল ভাই এখানে রয়েছেন, যে কর্ণধার সোহেল ভাই রয়েছেন, আমাদের সেলিমুদ্দিন চাকলাদার ভাই রয়েছেন এবং আমাদের হাফসা আপা রয়েছেন। সুপ্রিয় দর্শক, প্রথমে পরিচয় করে দিচ্ছি, আমার সাথে রয়েছেন সর্বটানে যিনি রয়েছেন হাফসা ইসলাম। আপা, আজকে এই অনুষ্ঠানে এসেছেন, আপনার কেমন লাগছে এবং কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমার বামে যিনি রয়েছেন, তার আগে বলবো, আমার যার সাথে পরিচিত হলাম, তিনি একজন কবি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, আমাদের বিশেষ করে আমরা এখানে আলাদাভাবে দেখছি না, তারপরে লেডিস ফার্স্ট হিসাবে কিন্তু তার ফার্স্টেড একটা প্রগ্রেসিভ অ্যাক্টিভিটিস আছে আমাদের এই কমিউনিটিতে, ব্রিটিশ বাংলাদেশি এই কমিউনিটির মাঝে। তো আমাদের শাহ সোহেল আমিন সাহেব আজকে এই অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ দিচ্ছি আমাদের কমিউনিটির স্বনামধন্য মাল্টি ট্যালেন্টেড প্রেজেন্টার আজকে চৌধুরী মুরাদ চৌধুরী ভাইকে এবং আইএন টিভি পরিবারকে। আপনাকে অনেক ধন্যবাদ। ইফ ইউ ফ্রেজিং অ্যাবাউট সামওয়ান এলস, ইউ শুড বি প্রাউড। তো আমিও সেভাবে আমাকে শাশুয়াল আমিন আমার বন্ধু মানুষ, অত্যন্ত কাছের মানুষ, এবং এই কমিউনিটিতে তিনি অত্যন্ত প্রতিভাবান একজন লেখক, সাহিত্যিক, সাংবাদিক, এবং তিনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি সাবেক একজন কাউন্সিলর, এবং সেজন্য সর্বক্ষেত্রে তার একটা অবদান রয়েছে ইয়াং এনার্জেটিক এই মানুষটির। তো বলবো আমরা তারপরে পরে আমরা যাচ্ছি জনাব সেলিমুদ্দিন চাকলাদার সাহেব। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কেমন রয়েছেন? ধন্যবাদ মুরাদ ভাই, আমি ভালো আছি। আমাদেরকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আপনাদেরকে। সেলিমুদ্দিন চাকলাদার ঠিক এমনিভাবে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গন এবং সর্বক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে এবং প্রতিনিয়ত তিনি সহযোগিতা করেছেন এই কমিটিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, যে ভূমিকা সর্বক্ষেত্রে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতি সব ক্ষেত্রে তার একটা বিশেষ অবদান রয়েছে। তিনি হচ্ছেন সেলিমুদ্দিন চাকলাদার সাহেবের সাথে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষ আমার যিনি রয়েছেন জনাব জামালুর রহমান সাহেব। জামাল সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ, আমি ভালো আছি। দর্শককে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, জনাব জামালুর রহমান সাহেব হচ্ছেন একজন, তিনি যেভাবে দেখতে পরিপাটি থেকে একজন পরিপাটি, এবং তিনি এই দেশের কমিউনিটি সার্ভিসে বিশেষ অবদান রাখছেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াক্ষেত্রেও তার অবদান রয়েছে এবং বিভিন্ন ধরনের ইভেন্টস এবং আমাদের কমিউনিটি করে থাকেন। তিনি রান করছেন একটি কমিউনিটি চিলড্রেন সেন্টার অ্যাজ ওয়েল, এবং সে সাথে তিনি যে এলাকা থেকে এসেছেন সেই এলাকাকে বলা যায় যে গ্রামের গুলশান, এমন এক জায়গা থেকে তিনি এসেছেন। অত্যন্ত পরিপাটি একটা গ্রাম, এবং সেটা মনে হচ্ছে যে কোনো হয়তো ইটালির ভেনিস অথবা অন্য কোনো জায়গায় এই ধরনের। হাউ ক্যান আই গিভ এক্সাম্পল হাউ হিজ ইন ভিলেজ ইজ রিয়েলি ভেরি চার্মিং অ্যান্ড ফ্যান্টাস্টিক ভিলেজ হি ইজ ফ্রম অরিজিনালি। তো সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো নাম শুনলে বলবেন যে বাগিরঘাট, এটা আসলেও অত্যন্ত সুন্দর একটা গ্রামের মাঝে একটা শহরের মতো এলাকা, যেই জায়গায় সর্বক্ষেত্রে রাস্তাঘাটে পর্যন্ত কী রয়েছে, স্ট্রিট লাইট
এবং ক্যামেরা ফিট করা হয়েছে, সিট ক্যামেরা। অত্যন্ত আমরা আসলে অনুপ্রাণিত হই এই গ্রামকে দেখে। একটু অপ্রাসঙ্গিকভাবে অনেক কিছু বলে ফেললাম সুপ্রিয় দর্শক। মেইন জিনিসটা আমরা যাচ্ছি, প্রথমে আমরা যাচ্ছি এই যে বিষয় নিয়ে আমরা মানে আন্তর্জাতিক বিমানবন্দর এবং ক্রমবর্ধমান ফেয়ার অর্থাৎ বিমানের ভাড়া, যারা প্রবাসী রয়েছেন তাদের এই ভাড়ার যে একটা লাগামহীন অবস্থায় রয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং আর যে মাধ্যমে আমরা এসেছি, যে প্ল্যাটফর্মটা হচ্ছে ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি ভয়েস, অর্থাৎ ভয়েস আপনারা জানেন ভয়েস রাইজের জন্য এই মানুষগুলো রয়েছে। প্রথমেই যাচ্ছি সর্ববামে যিনি সোহেল আহমেদ সাহেব। সোহেল সাহেব, আপনারা এই যে বিষয় দীর্ঘদিন থেকে শুধু আপনারা এই ব্রিটিশ এবং অন্যান্য সব দেশে যারা প্রবাসী 1,30,00,000 বা 1.5 কোটির মতো মানুষ রয়েছেন, তারা সকলেই কিন্তু এই বিষয় নিয়ে বিভিন্নভাবে উদ্বিগ্ন এবং তারা দীর্ঘদিন থেকে স্বাধীনতার পরবর্তী থেকে এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করছে, কিন্তু কে শুনে কার কথা। তো আপনারা কিন্তু দীর্ঘদিন থেকে অন্যান্য সংগঠনের সাথে আপনারাও একটা রাইজিং ভয়েস হিসাবে আপনারা কাজ করে যাচ্ছেন যে এই বিষয়টা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য বা একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠার জন্য। তো সেই ব্যাপারে আপনারা কেন এই বিষয়টা আপনারা খুবই জোরালোভাবে কাজ করে যাচ্ছেন? ধন্যবাদ দিচ্ছি মুরাদ ভাই, এবং আপনার পরিচয় আমি আর রিপিট করবো না, কারণ কমিউনিটি যে যেখান থেকে দেখছেন মুরাদ ভাইকে চেনেন না আমার মনে হয় খুবই কম আছেন আমাদের কমিউনিটির লোকজন, এবং সংবাদের অত্যন্ত সুদক্ষ সত্যনিষ্ঠ একজন মানুষ যিনি সাবলীলভাবে আমাদের কথা তুলে ধরেন। এবং আইওন টিভিকে ধন্যবাদ যে আইওন পড়েছে কমিউনিটি একটা বিশেষ ইস্যুতে, যেটা হচ্ছে 1.5 কোটি মানুষ যেখানে সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে, এবং 5 কোটি মানুষ এই ইংল্যান্ডে আমরা বসবাস করছি বাঙালি। এর মধ্যে 90 থেকে 95% হচ্ছেন একই এলাকার, ধরেন সিলেট এলাকা থেকে এসেছেন এবং ট্রাভেল করেন সিলেটে। তো এই জায়গাটা একটা বৃহৎ একটা, এবং আপনি এই জিনিসটা আমার শেয়ার করতে হবে, হাইয়েস্ট রেমিটেন্স যেখান থেকে যাচ্ছে ইংল্যান্ড থেকে যাচ্ছে, এবং এই 95% মানুষ এর কাছ থেকে কিন্তু 95% রেমিটেন্স যাচ্ছে। যদি ইংল্যান্ড থেকে যদি হাইয়েস্ট রেমিটেন্স যায়, তাহলে 95% হচ্ছে সিলেট থেকে যাচ্ছে, সিলেটি কমিউনিটি থেকে। তো এক্ষেত্রে আমরা বিগত 55 বছর হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সিলেটের অবদান ছিল। আপনি জানেন আগরতলা মামলা লন্ডন থেকে করা হয়েছে, সিলেটবাসীদের টাকা কালেকশন করে ওনারা করেছেন, এখান থেকে করেছেন সরাসরি। আপনি জানেন ইতিহাস যদি বলি, মুক্তিযুদ্ধের সময় আমাদের এখনও অনেক ওই যে মুক্তিযোদ্ধাই বলবো আমি তাদেরকে, যারা এই টাকা পয়সা কালেকশন করেছেন, বিভিন্ন সিটিতে গিয়েছেন, তখন তো এত ইজি ছিল না এখনকার মতো। যারা পুরনো আছেন তারা বলতে পারবেন, এখান থেকে ম্যানচেস্টার যাওয়া, এখান থেকে আপনার লিডসে যাওয়া, এখান থেকে বার্মিংহাম যাওয়া কত যে কষ্টের ছিল। কিন্তু আমাদের মুরব্বীরা, আমাদের প্রাউড পূর্বপুরুষেরা হেঁটে হেঁটে গিয়ে ওখানে থেকে মেসে থেকে টাকা কালেকশন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তহবিল দিয়েছেন, এবং বিশ্বের একটা মতামত সংগ্রহ করেছেন। আজকালকার মতো তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, ফোনেও এত কানেক্টিভিটি ছিল না, মানুষকে এখান থেকে যেতে হয়েছে, মানুষ পাঠাতে হয়েছে, ব্যারিস্টার গিয়ে ধরতে হয়েছে। তো এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই সেই সব মানুষদেরকে যারা আমাদের ব্রিটেনে আগমন হচ্ছে 1600 খ্রিস্টাব্দের শেষ দিকে। প্রথম যে সৈয়দুল্লাহ সাহেব এসেছিলেন, উনি শাহিদগাঁয়ে একটা যুদ্ধ হয়েছিল, ওইখানে তার পিতা মারা গিয়েছিলেন, কালেক্টর ছিলেন রবার্ট লিন্সে, উনার তত্ত্বাবধানে এই যুদ্ধ হয়েছিল। তিনি ছিলেন শিশু, তখন তিনি প্রমিস করেছিলেন বড় হয়ে তার পিতার প্রতিশোধ নেবেন। যে জিনিসটা জনাব সোহেল সাহেব বলতে চাচ্ছেন যে আমাদের এই যে বাংলাদেশের সর্বক্ষেত্রে ব্রিটিশ আমল বলেন আর 100 বছর বা 500 বছর আগেই বলেন, বৈদেশিক অববাহিকায় তার যে অবদান সেটা কিন্তু অনস্বীকার্য। সেই ক্ষেত্রে আমরা এই এলাকার মানুষ বিশেষ করে নিগৃহীত হচ্ছে, বিশেষ করে সিলেটের এয়ারপোর্ট নিয়ে। জি, আমাকে যদি একটু সমাধান একটু ব্যাকগ্রাউন্ডটা দিলে ভালো হয়, কারণ এই আমি যেটা বলছি এটা আপনি সচরাচর শুনবেন না। এটা আসলে একটা রবার্ট লিন্সের একটা বই আছে ওনার সিলেটের যে ইতিহাসটা নিয়ে, ওখান থেকে আমার পাওয়া। এই রিসার্চটা সবাই করে না। তখন তার বাবা যখন মারা গেলেন, তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন 1700-1802 সালে তিনি আসলেন ইংল্যান্ডে। সে খুঁজে রবার্ট লিন্সকে স্কটল্যান্ডে একাই এসছেন। আসলে রিভেঞ্জ তার একটা ক্ষোভ থেকেই আসছেন, একা তিনি কতটুকু করতে পারেন। কিন্তু আমাদের থাকে না যে আমি অন্তত জিজ্ঞেস করব যে আমার বাবাকে তুমি কেন হত্যা করেছো। তিনি আসলেন, ওই লোকটার সাথে পরিচয় হলো, লোকটা তো এক্সপ্লেন করলো, বাবা আমার তো ডিউটি পালন করেছি। তিনিও বৃদ্ধ, তখন ডিউটি পালন করেছি। তখন আস্তে আস্তে তাকে তিনিই রেখে দিলেন। সেই থেকে কিন্তু বাঙালিদের যাত্রা শুরু হলো
প্রথম ক্লিয়ারেন্স, এর আগেও দু একজন আছে, একজন এসেছিলেন আমাদের যখন ভারত বাংলাদেশ একত্রিত ছিল আকবরের সময়, সম্রাট আকবরের সময় আসছিলেন প্রথম, আরেকজনের খবর পাওয়া যায়। তখন থেকেই আমাদের বাঙালি শুরু হলো এই একজন দুইজন করে। তা আমাদের যাত্রাটাকে ছোট করে দেখার নয়, এই যে একটা খুব প্রতিবাদ, প্রতিশোধ, প্রতিরোধের জন্য আমরা এসছিলাম। এসে আমরা দেখেছি ওনারা যখন 200 বছর আমাদেরকে শাসন করেছেন, থেকেছেন, তা আমরা না হয় এখানে এসে অবস্থান করলাম, এই মাটিকে আমাদের করে নিলাম। তো সেই থেকে আমাদের আগমন, এবং দেখেন তখন থেকে একজন দুইজন করে করে 90s 60s থেকে শুরু হলো, আস্তে আস্তে ফ্যামিলি আনা, 70s থেকে আরেকটু বেশি, 80s দিকে প্রচুর ফ্যামিলি চলে আসলেন। আমাদের যে মা বোনেরা, তখন আমার বাবারা বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু আমার দাদারা বৃদ্ধ হয়ে গেছেন। এই যে দাদা, মা, চাচা, বাবা, তারা বাংলাদেশে যান, গিয়ে আমরা ঢাকা যাই। ঢাকা গিয়ে ধরেন আমরা ফ্লাইটটা যখন ঢাকা এয়ারপোর্টে আমরা যাই, ঢাকার যে লোকাল ফ্লাইটগুলো, আগে তো একটা ছিল বিমানের, তখন পাওয়া যেত না, সম্ভবই ছিল না সবার জন্য। যেমন এই বিমানে যদি 360 জন থাকে, এই বাংলাদেশ লোকাল ফ্লাইটে কতজন থাকে ম্যাক্সিমাম? 75। হ্যাঁ, তো তখন তো সম্ভব না, সবাইকে গাড়িতে যেতে হতো। প্রতিমধ্যে দেখেন একজন মানুষ লন্ডন থেকে গিয়েছে, রাস্তায় ডাকাত আছে, রাস্তায় চোর আছে, বাটফার আছে, অজ্ঞান পার্টি আছে, অনেক কিছুর মুখোমুখি হতে হতো আমাদের এই লোকজনকে। তাদেরকে আপনারা যদি রেমিটেন্সের হাইয়েস্ট রেমিটেন্স পাঠানোর একজন মানুষ নিজের দেশে গিয়ে এতটুকু লাঞ্ছনার শিকার হচ্ছে। বাংলাদেশে আমার মনে আছে আমাদের এলাকার লোকজন, আপনার মনে আছে KLM এর ফ্লাইট ছিল আগে, যখন সিলেটে আসছেন ওনার পাসপোর্ট পকেট থেকে চুরি নিয়ে গেছে, উনি লন্ডন আসবেন, দেখেন KLM ঢাকা আসবেন, এসে লন্ডন আসবেন, কিন্তু পাসপোর্ট নিয়ে গেছে, লন্ডন আসতে পারেননি। তো ওনাদেরকে অন্তত তো ন্যূনতম আমরা এই সার্ভিসটুকু দেই। এবং আপনি যদি অন্য জিনিস ধরেন, যে একজন ছেলে, আমার ছেলে, আপনার ছেলে, আমার বাবা, আপনার বাবা, লন্ডন থাকতে থাকতে উনি কিন্তু একটা সভ্য তার মধ্য দিয়ে ওনার সময় অতিবাহিত হয়েছে, ওনার মন মানসিকতা অন্য ধরনের হয়ে গেছে। তো উনি ঢাকা গেলেন, বাংলাদেশে গেলেন, অথবা আমার বাচ্চাদেরকে নিয়ে গেলাম ঢাকা, নিলাম, গিয়ে দেখলাম ফ্লাইট এখানে নেই, লোকাল ফ্লাইট নেই, আমি তাদেরকে বাসে করে নিতে হবে, অথবা আমি প্রাইভেট ইয়েতে নিতে হবে, আপনার এই হাইয়েস্ট, অথবা ধরেন কারে যাওয়া, তো রাস্তাঘাটের যে অবস্থা আমাদের ভয় লাগে। তো এর জন্য আমরা বলছি যে গত 55 ইয়ার্স ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 55, এর আগে আমি পাকিস্তানিদের, আমি এই যে আমাদেরকে যে এই তারা যে আমাদের যে বৈষম্য করেছে আমাদেরকে, এটাতে না গেলাম। ভারতবর্ষে থাকাকালীন সময় আমরা যেটা হয়েছি এটাতে আমি না গেলাম, কিন্তু আমাদের বাংলাদেশ যখন আমরা নিজেদের মধ্যে পরিবারে চলে আসলাম, আমরা স্বাধীন করলাম 1971 সালে, তখন থেকে আমাদেরকে এই বৈষম্য থেকে রাখা হলো। আমার প্রশ্ন হলো এটা, 55 বছর থেকে সিলেটের মানুষ, 95% মানুষ হচ্ছে আপনার ব্রিটেনে যাওয়া আসা করছে, সৌদি আরবে আছেন, সিলেটের অধিক সংখ্যক মানুষ ছিলেন আগে, এখন সৌদি আরবের মানুষ একটু কমে গেছেন, হ্যাঁ, চিটাগাংয়ের মানুষ, নোয়াখালীর মানুষ অনেক বেশি হয়ে গেছেন এখন। কিন্তু এই একটা ফ্লাইট কেন এখান থেকে ডাইরেক্টলি দেওয়া হয় না আমাদেরকে, কেন এখান থেকে ঢাকা হয়ে সিলেটে আসতে হয়? আরেকটা জিনিস বৈষম্য দেখেন আপনি, এই যে জুলাই মাস আসছে, টিকেটের আপনি যে কোনো ট্রাভেল এজেন্ট আপনি ফোন করবেন, দেখবেন সর্বনিম্ন টিকিট ফেয়ার হচ্ছে 1690 পাউন্ড, সর্বনিম্নটা। আপনি যখন আরেকটু টাইম গনিয়ে আসবে, অথবা ইমার্জেন্সি আপনি যাবেন, ফ্যামিলিতে 5 জন আছে, আপনি 2 জনের টিকিট পাবেন 1690 পাউন্ডে, বাকি 3 জনের 2100 পাউন্ড করে কিনতে হবে আপনাকে। এই আরেকটা বৈষম্য আছে আমরা, আপনি একই ফ্লাইটে এখান থেকে সিলেট যাবেন, সিলেট থেকে ঢাকা যাবেন, আপনি 800 পাউন্ড দিয়ে ঢাকা যাবেন, কিন্তু তিনি কিন্তু সিলেট হয়ে ঢাকা যাচ্ছেন, আমরা দিচ্ছি ডাবলের চেয়েও বেশি। ধন্যবাদ আপনাকে জনাব সোহেল সাহেব, সুন্দর একটা বিশ্লেষণধর্মী কথা অনেকগুলো আমাদের বলেছেন, আমাদের বোধগম্যতায় চলে আসবে অবশ্যই, যারা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্নভাবে উই বিন অ্যাবিউজড, সেই জায়গায় আপনারা আসছি আবারও আপনার সাথে। সুপ্রিয় দর্শক, আমরা জনাব সোহেল সাহেবের একটা সারসংক্ষেপ আমরা শুনলাম এই যে বিষয়গুলো নিয়ে, যে বিষয়টা হচ্ছে যে আমরা যেভাবেই হই একটা অবদান রয়েছে আমাদের, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই অবদানকে, আমরা যেই জায়গায় বৈষম্য নিয়ে কথা বলি সেই জায়গায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি এলাকা কেন্দ্রিক। তো সুপ্রিয় দর্শক, আপনারা যাচ্ছি জনাব হাফসা ইসলামের কাছে, তিনি রয়েছেন এই আন্দোলনের সাথে যে বিষয়টা তিনি রয়েছেন, তিনি সহযোগিতা করছেন, তার ভয়েস রাইজ করেছেন, এবং কমিটির মানুষের কাছে সেই বিষয়টা জানান দিতে আজকেও এসেছেন এই আইয়ন টিভির কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আইয়ন টিভি হচ্ছে একটি কমিউনিটি বেসড বাংলাদেশের
একটি মিডিয়া প্রতিষ্ঠান বাংলাদেশি, ব্রিটিশ, বাংলাদেশি এবং বিশ্বের সম মানুষদেরকে তুলে ধরার ক্ষেত্রে তাদের অবদান এবং তাদের বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে তাদেরকে তাদের বয়স এবং তাদের আন্দোলন, তাদের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিকভাবে হোক, সবগুলোই কিন্তু আমরা এই টেলিভিশনের মাধ্যমে আমরা তুলে ধরি। শুধুমাত্র বাংলাদেশের এই যে স্বাধীন বাংলাদেশের আমরা মানুষেরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার যে প্রয়াস রয়েছে সেই প্রয়াসে আমরা এগিয়ে যাবার। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটা কলে, যিনি রয়েছেন, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম মুরাদ ভাই, আমি মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ বান্ডি থেকে। ভালো আছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম শফিকুল ভাই, বার্নি আবারও কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। আমি চাই আমার মাতৃভূমি লিয়ায় মারতাম তাই বাংলাদেশ নিয়া। আমার জন্ম 1972 20 জানুয়ারি। বাংলাদেশের শফিকুল ভাই, যে বিষয়টা হচ্ছে যে শফিকুল ভাই কইতাম চাই। জি শফিকুল ভাই, আমি বলি আপনাকে, আপনি বলবেন শুধুমাত্র আমরা যে প্রসঙ্গ যেটা হচ্ছে যে সিলেটের ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিককরণ এবং বিমানের ফেয়ার যেটা ভাড়া রয়েছে তার বৈষম্যতা নিয়ে আপনি বলতে পারেন। জি জাতির পিতা ধন্যবাদ। আমরা কলারকে হারিয়ে ফেলেছি। জি, আমরা বলছিলাম হাফসাফা, আপনার যে এই যে বিষয়টা প্রাসঙ্গিক যে আমরা কথা বলছি সেই বিষয়ে আপনি কি বলতে চান, আপনার অভিমত কি? ধন্যবাদ মুরাদ ভাই। আসলে ছোটবেলায় দেশে আসছি, দেশে যাওয়ার জন্য খুব শখ থাকে, কিন্তু একা যেতে পারি না, কারণ ভাষার একটা সমস্যা ছিল আমাদের। তার মধ্যে যে সমস্যাগুলো হয় যে বাংলাদেশে গেলে আমরা রাস্তাঘাট এগুলো চিনি না, তো যেতে হলে আমাদের পার্টনার বা আমাদের অভিভাবক তাদের সাথে যেতে হয়। এখন অভিভাবক বলতে আমাদের বাবা মাদের সাথে যেতে গেলে সিলেট যাব আমরা, আমার ভাই বোন, আমরা অনেক একটা সিনারিও দিচ্ছি আপনাকে, আমরা 5 বোন 3 ভাই, তো এই এতগুলো নিয়ে বাবা মা যে ট্রাভেল করবেন সেটা কিন্তু পারা যাচ্ছে না, কারণ টিকিট প্রাইস ইজ টু হাই। আমি প্রাইসটা নিয়ে কথা বলবো যে প্রাইসটা টু হাই। তো আমরা কি করতে পারি, আমরা হয়তো কয়েকজন যাব, কয়েকজন যাব না। আর ইমার্জেন্সি যেটা আমাদের সোহেল ভাই বললেন যে প্রাইসগুলো যে এত এক্সপেন্সিভ যে এটা অ্যাফোর্ড করার মতো না। তো এখন যে জিনিসটা হচ্ছে অনেকে বাবা মা অসুস্থ বা সিনিয়র পজিশনে চলে গেছেন বা ডিসেবল বা তাদেরকে কিন্তু ঘোরায় অন্য এয়ারলাইন্স দিয়ে কিন্তু আমরা যেতে পারি না, কারণ লং রুট দিয়ে যেতে হবে, অনেক ট্রাভেল করতে হবে। তো আমাদের জন্য ইজি হলো যে ডাইরেক্ট ফ্লাইট, স্পেশালি বয়স্ক মানুষের জন্য বা যারা ট্রাভেল করছেন ছোটো বাচ্চা নিয়ে তাদের জন্য ডাইরেক্ট ফ্লাইটটা সবচেয়ে সুবিধা। কিন্তু ডাইরেক্ট ফ্লাইট নিতে গেলে এগেইন বাংলাদেশ বিমান আমরা ট্রাভেল করতে হবে। বিমানে যেতে গেলে বিমানের প্রাইসটা অনেক কস্ট, যেটা অনেকে এফোর্ড করতে পারে না, কিন্তু আমরা দেশে যেতে চাই, আমাদের ইয়াং জেনারেশনকে নিয়ে দেশকে পরিচয় করাতে চাই, কিন্তু পারছি না। যার কারণে বাংলাদেশে যেতে গেলে আমাদের এই যে প্রাইসটা যদি আমরা কোনোভাবে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট বলে, আপনি বলতে চাচ্ছেন যে আমরা একমাত্র অবলম্বন হচ্ছে বাংলাদেশ বিমান হ্যাঁ ডাইরেক্ট, কিন্তু ব্যাপার হচ্ছে বাংলাদেশ বিমানে ডাইরেক্ট ফ্লাইট যাচ্ছে, কিন্তু অন্যান্য যারা বিমান আছে সেগুলো কিন্তু ঢাকার মতো সেই সুযোগ দেওয়া হচ্ছে না। সে কারণে তারা আমরা বাধ্য হয়ে যাই ফেয়ার থাকুক না কেন, সেই জায়গায় আমরা দিতে হচ্ছে, সেখানে আমরা আসলে এক ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে পুরো আন্তর্জাতিক হচ্ছে না, আরেকদিকে আমাদের বিমান ভাড়া ফেয়ার হচ্ছে না এবং অন্যান্য বিমান নামা উঠার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যে আমরা বৈষম্যের শিকার হচ্ছি এবং আমরা নির্যাতিত হচ্ছে। আপনি যেটা বলেছেন এটা সত্যি কথা। আমি প্রতি বছরই আমার বাচ্চাদের নিয়ে যেতে চাই, কারণ ছোটো ছোটো বাচ্চাদের তাদেরকে যখন আমি প্রথমবার নিয়ে গেলাম তখন তারা কিন্তু খুব ইন্টারেস্ট প্রতি বছর। এই যে আমি এপ্রিল মেতে যাই, এপ্রিল মেতে এখন তো ওই হলিডে ছিল, তখন বলছে বাবা ওয়াই নট টেকিং টু বাংলাদেশ, সো উই গট 3 weeks holiday or 4 weeks holiday, so we have to visit our grandparents, our parents, but land and all other things, we have to see our relatives, all other whoever, how the culture and activities. আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে এই যে বাংলাদেশের সাথে পরিচিত বিনিয়োগ সব অনেক কিছু বলছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আপনি যদি হাত পা বেঁধে পানিতে ছেড়ে দিয়ে বলেন সাঁতার কাটেন, কি কবি সাহেব, ঠিক না? এখন সেইখানে এই ধরনের অবস্থা আর কি, হাত পা বেঁধে পুকুরে অথবা পানিতে ছেড়ে দিয়ে বলেন সাঁতার কাটেন, এই অবস্থা আর কি, যে আপনার আর কোনো অবলম্বন একটা বিমানে। ঠিক আছে, আপনাদের অভিযোগ হচ্ছে যে তোমরা হ্যাঁ আমরা ভাড়া কমাবো, এনকারেজ করছি, তোমরা দেশে আসো, বিনিয়োগ করো, তোমাদের আত্মীয় স্বজন দেখো, সেইটা কিন্তু যাওয়া যাচ্ছে না। কারণ আপনি যদি 5 জন আপনাকে নিয়ে যান, 5 ষোলো 80,
তাহলে 8,000 পাউন্ড, 8,000 পাউন্ড যদি হয় এখন, তাহলে দেখা যাবে প্রায় 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা, এরপর এক্সপেন্স আছে 5 জন যদি যান আরো 1 লক্ষ টাকা মিনিমাম যদি ধরেন। মুরাদ ভাই এটা তো মিনিমাম, আমি হ্যাঁ, minimum, minimum। 80 বলছি, কিন্তু ওই যে আরো বেশি কিন্তু হবে। হ্যাঁ, তো সেই জায়গায় কিন্তু শুধু তা না তো, আমরা দেশে গেলে আমাদের যে থাকা খাওয়া খরচ এগুলো কিন্তু নিজে বললাম আপনার সপ্তাহে মিনিমাম 1 লক্ষ টাকা খরচ হয়। সপ্তাহে আপনার সিঙ্গেল যান তারপরে 1 লক্ষ টাকা খরচ হয় বিভিন্ন। আমরা তো শুধু করি না, আমাদের এলাকার ইনফ্রাস্ট্রাকচারে অনেক সময় বলে আমাদের এখানে রাস্তা হবে বা একটু সহযোগিতা করেন, মসজিদ হবে একটু সহযোগিতা করেন, আমাদের একটা ক্লাবে কিছু দেন, আমাদের এই যে ছেলেরা স্পোর্টস করবে তাদেরকে অনেক কিছু মানে আমাদেরকে আবদার করে। আমরা যদি এই অবস্থায়, কিন্তু আমাদের অন্যদিকে এমনিতে বলা হচ্ছে বারবেলি, কিন্তু ডিসকারেজ করা হচ্ছে আদার ওয়ে। তো সেই জায়গায় আমরা এবিউজ হচ্ছি, আমাদের সুযোগ সুবিধা পাচ্ছি না। তো যাচ্ছি জনাব সেলিমউদ্দিন চাকলাদার সাহেবের কাছে। চাকলাদার সাহেব, যে আপনারা এই যে আন্দোলন করছেন, তো এত দীর্ঘসূত্রিতা এবং কেন এই ধরনের বলা হয়, যারা এখানে বাংলাদেশের বিভিন্ন সরকারের প্রতিনিধি আসেন তাদের সাথে কথা বললে তারপরে আপনার তো এস্টাবলিশড, আমাকে এই বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা এসেছিলেন, তা আমরা যখন সবাই বলছে যখন আপনার তো এস্টাবলিশ, আমি বললাম শুনুন আমরা যে কত এস্টাবলিশ, আমাদের আপনারা ইউ ডোন্ট নো অ্যাবাউট সো মেনি পিপল দে আর টেকিং দ্য ফুড ব্যাংকস ফ্যাসিলিটিস because they don't have any, how they are established, otherwise established যদি না হয় তাহলে তো নেওয়ার কথা না। আপনি জানেন না তো এইখানে মানুষের আমরা যে কীভাবে কাজ করছি কী করছি, আমাদের সংসার কীভাবে চালাচ্ছি, সেই জায়গায় আমরা যদি আমাদের আত্মীয় দেখতে যাই তো এই পয়সাগুলো তো জীবনেও কভার দেওয়া সম্ভব না। মুরাদ ভাই আপনার কথাতে যদি এটা বলি, দে কাউন্ট 1 pound equal to 160, আসলে এটা বুঝে না যে আমরা 160 টাকায় খরচ করে খাই। আমি তো কিনতে হচ্ছে এই ইকুইভ্যালেন্সে, আমি 1 পাউন্ডের জায়গায় 1 পাউন্ডই খরচ করতেছি, আমি 400 পাউন্ড রুজি করছি, আমি খরচ তো করতেছি পাউন্ড হিসেবেই। এক্স্যাক্টলি, আমার টাকা তো চলে যাচ্ছে এখানে। আসতেছি আপনার কাছে, যাচ্ছি সেলিম সাহেবের কাছে। সেলিম সাহেব, যে আপনি কি বলতে চান? আমরা একটু ব্রেকে যাব, আমাদের সিনিয়র লিডার ওনার সাথে কথা বলবো পরে। জি সেলিম সাহেব। থ্যাংক ইউ মুরাদ ভাই। আজকে আমি স্পেসিফিকলি এটা সিলেটের এটা ইস্যুটা, এর জন্য আমি সিলেটেই বলবো। জি, আমি চাই যে আজকে আপনার এই টিভির মাধ্যমে, আপনার প্রোগ্রামের মাধ্যমে আমার সিলেটবাসী যারা আছেন প্রবাসী সবার কাছে আমরা এই মেসেজটা পৌঁছিত। আমরা 2022 সালের শেষ থেকে আমরা BBC যেটা ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি ভয়েস যেটা ওটা আমরা এস্টাবলিশ করি, আর লগে লগে ওই সময় আমরা লুটিলার ক্যাম্পেইনটা শুরু করছি। আমরা এটা ক্যাম্পেইনটা শুরু করার পিছনের কারণ হইল আপনিও কইয়া গেছেন কি, আমরা সকলে জানি এই দেশে যত প্রবাসী আমরা সিলেটি আছে, একজন খেরু যারেও জিজ্ঞাসা করবা আপনি একটা জানবা যে সকলের একটা লং টাইম অফ ফ্রাস্ট্রেশন, একটা যে টিকেটের প্রাইসটা লইয়া বেশি, প্লাস দি ফ্লাইট শিডিউল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যতদিন থেকে হয়েছে তখন থেকে একটা আমরা একটার বৈষম্য শিকার হই। আর আমরা শুরু থেকেও এখন পর্যন্ত ফ্লাইটও যে প্রাইসিং লইয়া যে সিজনও আনসিজনও পিক টাইমও অফ পিক টাইমও সবসময় আমরা আমরা একটা নির্যাতিত হই। আর আমরা এই প্রাইস দিয়ে আমরা একটা সবসময় আমরা নির্যাতিত একটা লং টাইম আসছি। আপনার কাছে যাচ্ছি একটু আমাদের জামালুর রহমান সাহেব, আপনি তো ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ দিস অর্গানাইজেশন। সেলিম ভাই president, so you are ruling of the main as a senior vice chair. Senior vice chair. তো সেই জায়গায় আপনি কি বলতে চান? আমার তো অনেক থ্যাংক ইউ মুরাদ ভাই। আসসালামু আলাইকুম এভরিবডি। আমার তো অনেক কিছু বলার আছে, আপনাকে অনেক সময় দেবো। হ্যাঁ, এখন একটু সময় আর কি, যে ব্রেকে যাওয়ার আগে, ব্রেকে যাওয়ার পর বলি। জি, আমার একটু বেশি বলতে হবে। আচ্ছা আচ্ছা, আমাকে সময় দিয়ে দেন। আমরা কথা বলতে বলতে আসলে সময় টাইম এন্ড টাইডস ওয়েস্ট ফর নান চলে যায় খুবই তাড়াতাড়ি, সেই জায়গায় চলে গেছে। আমরা আসলে কিছুই বলতে পারলাম না, অনেক কিছু বলার এবং বলবো। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পরে আবার চলে আসবো আজকের কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। এবং যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি, সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা এবং বিমানের ফেয়ারের যে ঊর্ধ্বগতি, সেই বিষয় নিয়ে কথা বলছি। যাচ্ছি বিরতিতে, আবারও চলে আসবো। আপনারা যাবেন না, কোথাও থাকবেন। আইএন টিভির সাথে। ধন্যবাদ।